দেগঙ্গায় ড্রেন তৈরি নিয়ে গন্ডগোল, ড্রেন তৈরি নিয়ে মারামারিও হয়েছে নাকি, লাঠালাঠিও হয়েছে। এই বাঁশ পড়ে আছে, দেখুন বাঁশ পড়ে আছে। ড্রেন তৈরি নিয়ে দেগঙ্গায় যথেষ্ট উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি হয়েছে? দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েতের বসনা বেনাপুর এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান এলাকার মানুষের দাবি ছিল যে একটি ড্রেন হোক, পাকা ড্রেন। কিন্তু সেই পাকা ড্রেনের জন্য 3.5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই ড্রেন করতে গিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। তার কারণ যে ড্রেন হওয়ার কথা ছিল সেটি একটি ঢালাই রাস্তার মাঝখান দিয়ে, সে রাস্তা কেটে সেখানে ঢালাই রাস্তা হয়ে ড্রেন হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকা সংস্থা সেখানে বেঁকে বসে। ফলে তিনি একদিকে ঠিকা সংস্থা, অন্যদিকে শাসক নেতা তৃণমূল নেতা, ফলে তিনি ইচ্ছা করে সেটি রাস্তার এক সাইড দিয়ে নিয়ে যাবেন। এবং এই নিয়ে কিন্তু গ্রামবাসীদের সঙ্গে ঠিকা সংস্থা বা তৃণমূল নেতার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়, এবং সেই বাগবিতণ্ডায় জড়াতে একেবারে হাতাহাতি, লেঠালেঠি এবং এই ধুমধুমার কাণ্ড। তার কারণ উভয় পক্ষই, অথবা একদিকে এই যে ঠিকা সংস্থা তাদের উপরেও মারধর করা হয়েছে, অন্যদিকে গ্রামবাসী তার দাবি তাদেরকেও মারধর করা হয়েছে, বাঁশ লাঠি শাবল নিয়ে মারধর করা হয়েছে এবং বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত উভয় পক্ষের প্রায় 10 জন গুরুতর জখম হাসপাতালে ভর্তি হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ আসে কিন্তু অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে এই ড্রেন নিয়ে কিন্তু একেবারে হাতাহাতি লেটালেটি, ইতিমধ্যেই কিন্তু 10 জন আহত। ঘটনাস্থলে পুলিশ হচ্ছিল তো, সেটা আমরা বলছিলাম যে ওখানে একটা পাইপ লাগিয়ে দিলে ভালো হয়, ওর ভেতর দিয়ে ওরা জোর করে ওখান থেকে কাটছিল। যাই হোক, ওরকম কথা কাটাকাটি মিটে গেছে। হঠাৎ করে ওরা এসে গ্যাং নিয়ে আমাদের আবির লালটু হোক চাইছিলেন না? হোক চাচ্ছি যে বাড়িওয়ালার সমন দিয়ে ড্রেনটা হবে, তারা বলছে হতে দেবো না। আমি যদি গ্রামের মানুষ যদি না হতে দেয় আমার কি, আমি চলে যাই। আমরা কোনো হামলা করিনি, আমার এই মারধর করেছে। এটা দেখে গ্রামের মানুষ যাদের বাড়ির সামনে ওখানে কম করে না হলে 30টা বাড়ির সামনে থেকে ড্রেনটা হচ্ছে, তারাই উত্তেজিত হয়ে বলছে একটা ভালো ছেলেকে কেন মারলি বলে ওরাই ঝামেলা চক্রিটা ওখানে হয়েছে। তালপুকুর পাড়ায় ঢালাই রাস্তা কেটে মাজা দিয়ে একটা ড্রেনের স্কিম দেওয়া হয়েছিল। কেউ বলছিল আমার বাড়ির দিক থেকে একটু করে দিতে হবে, কেউ বলছিল এত সুন্দর করে ঢালাই রাস্তা করা আমি কাটতে দেবো না। শেষমেশ তাদের নিয়ে একটু কথা কাটাকাটিও হয়। বাইরের লোক এসে সব মাধ্যম নেই। বাইরের লোক মানে কারা? তারা আবির কেন? তারা কি? আমান বিশ্বাস। পাত্রসায়রের ঘটনা। পাত্রসায়রে একটা সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস, সেই শিলান্যাস তো হচ্ছিল, তারপরেই নাকি গন্ডগোল, এবং তাতে চেয়ার টেবিল সব ভাঙা পড়ে আছে। দেখুন সেই ছবি, এমনকি টোটো পর্যন্ত উল্টে পড়ে আছে। সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাসে গন্ডগোল, উত্তেজনা। কেন এরকম হলো, কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, সংক্ষেপে জানতে চাইবো। পাত্রসাহ ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের নিমাইনগর এলাকায়, সেখানে বিজেপি বিধায়ক দিনকর বড়ালের তহবিল থেকে একটি সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস করতে আজ বিধায়ক সেখানে যায়। সেখানে যথারীত শিলান্যাস করে বিধায়ক যখন বেরিয়ে যায়, ঠিক তখনই বিজেপি অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যে সমস্ত বাদ্যযন্ত্র ছিল, মাইক এবং চেয়ার টেবিল ছিল, তা ভাঙচুর চালায়। কারণ এই পক্ষে বিজেপি কিন্তু তৃণমূলকে দোষারোপ করছে। তৃণমূলের দাবি বিধায়ক 4.5 বছর এলাকায় যায়নি, মানুষ দেখতে পায়নি তাকে, তাই উত্তেজিত জনতা গ্রামবাসীরা এই ক্ষোভ প্রকাশ করেছে। এতে তৃণমূলের কোনো যোগ সাজশ নেই। বেশ, গ্রামের মানুষ এত আনন্দিত কারণ ওই মাঠের জন্য, ওই গ্রামের জন্য কেউ ভাবেনি এতদিন। ভিত পুজোতে অংশগ্রহণ করেছি, তখন আমি বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে তখন ওই বারুদ ঘোষের উপরে হামলা করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। টোটোটাকে ভেঙে দিয়েছে, মাইক ভেঙে দিয়েছে, তাদের বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। লজ্জাজনক ঘটনা এটা। এবং শেষে জেলা সভাপতি বলছেন যে 4.5 বছরে বিধায়ককে দেখা যায়নি, 4.5 বছরে কোনো কাজ করেনি, এখন কেন এসেছেন? আপনারা 15 বছর কোথায় ছিলেন? এটা সম্পূর্ণ অরাজনৈতিক বিষয়, গ্রাম্য বিষয়। অতএব গ্রামের মানুষ একত্রিত হয়ে কি করেছে আর কেন করেছে তার জবাব বিধায়ক সাহেব দিতে পারে। যে এলাকায় প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, অতএব 4.5 বছরে উনি কি উন্নয়ন করেছেন মানুষ জানতে চাইছে। 4.5 বছরে ওনার দেখা কেন পাওয়া যায়নি মানুষ জানতে চাইছে। ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূল কোথাও নেই দাদা। তৃণমূল কেন বিজেপির পিছনে ধরবে? তৃণমূল উন্নয়নের পিছনে দৌড়ছে। এই প্রথম মৃত মানুষের হাড় প্রতিস্থাপন আরজি করে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গেই এই প্রথম আমরা দেখেছি কিডনি লিভার প্রতিস্থাপন, হাড় এই প্রথম প্রতিস্থাপন আরজি করে পশ্চিমবঙ্গে এই প্রথম। কিভাবে মৃত মানুষের হাড় কোথা থেকে আনা হয়েছিল, কিভাবে এই সাফল্য এলো, অভিজিতের সঙ্গে কথা বলবো।
অয়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারতের মধ্যে এই ঘটনা প্রথম ঘটলো। আচ্ছা। এবং রিজাউদ্দিন মন্ডল উত্তর 24 পরগনার বিরার বাসিন্দা, 31 বছর বয়সে রিজাউদ্দিন ঠিকা শ্রমিক। গত 2023 সালে তার লরি দুর্ঘটনায় তার বাঁ পা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। দুবার অপারেশন করা হয় হাঁটুতে, কিন্তু কোনো রকম উপকার হয়নি। তারপরে গ্রাফটিংও করা হয়েছিল, অর্থাৎ লিগামেন্ট পুনর্নির্মাণ করা হয়েছিল, সেটাও ফেলিওর হয়। এবং পরিশেষে এমন অবস্থা হয় এখন যে তার হাঁটু তলা থেকে বাদ দেওয়ার মতন পরিস্থিতি। সেই অবস্থায় চেন্নাই থেকে একজন সদ্য মৃত ব্যক্তির তার হাড়ের টিস্যু নিয়ে আসা হয় রাজ্যে, এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গত 17 তারিখ সেটা প্রতিস্থাপন করা হয়, সফল প্রতিস্থাপন করা গেছে। এবং আমাদের রাজ্য কেন, শুধু গোটা পূর্ব ভারতে এরকম ভাবে হাড় প্রতিস্থাপন এই প্রথম। রিজাউদ্দিন এখন এই হাড় প্রতিস্থাপনে কতদিনের মধ্যে এই ছেলেটি সুস্থ হবে, বা কতক্ষণ লাগলো এই অপারেশন? এই অপারেশনটা করতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছে, কারণ একটু জটিল দুরূহ অপারেশন হলেও এটা এখানে এই প্রথম হলো। এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা এটা একদম সুসম্পন্ন করতে পেরেছেন। এবং এই রিজাউদ্দিন মন্ডল মনে করা হচ্ছে আর আগামী 7 দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, এবং তারপরে 15 বা 1 মাসের মতন তাকে একটা ফিজিওথেরাপির মতন করতে হবে, এবং তারপর সে একদম স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে, এমনটাই আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। আমরা দেখে নেব যার শরীরে এই হাড় প্রতিস্থাপন হয়েছে, মৃত ব্যক্তির হাড়, তিনি কি বলছেন। আশাই তো আমার ছিল না যে এটা ঠিক হবে, তারপরে স্যারেরা বললো যে এটা করলে ঠিক হয়ে যাবে, তারপর শুনেও খুব খুশি পেলাম। আর সার্জারি করার পরেও এখন মোটামুটি ঠিকই আছি, সেরকম কোনো প্রবলেম নেই। আর আগের মতো আমি ঠিক হয়ে যাবো, স্বাভাবিক চলতে ফেলতে পারবো। যে অপারেশনটা হলো, সেটা খুবই সাকসেসফুল অপারেশন, রেয়ার অপারেশন। বিরাট একটা বোন ডিফেক্ট, যেটা অ্যালোগ্রাফ হিসেবে প্রকিউর করে ওখানে লাগানো হলো। এটা অ্যালোগ্রাফটা প্রকিউর করা খুবই কস্টলি অ্যাফেয়ার্স। কস্ট ওয়াইজ অ্যালোগ্রাফ প্রকিউর করতে মোটামুটি ধরুন 2.4 লাখ। এই ধরনের অপারেশন এখানে ইস্টার্ন ইন্ডিয়াতে খুব রেয়ার হয়নি, আর কলকাতাতে দিস দ্য ফার্স্ট টাইম। এই পেশেন্টের একটা দুর্ভাগ্যজনক অবস্থা দাঁড়িয়েছিল যে 31 বছর বয়সে মাত্র ওর ফিমার বোনের একটা দিক পুরো নষ্ট হয়ে গেছিল, ল্যাটারাল সাইড অফ ল্যাটারাল ফিমার কন্ডাইল। সেটা অন্য একটা মৃত পেশেন্টের অস্টিওকন্ডল গ্রাফ নিয়ে, যেটাকে আমরা অস্টিওকন্ডল অ্যালোগ্রাফ নিয়ে থাকি, সেইটা রিপ্লেসমেন্ট ছাড়া এটার অন্য কোনো অপশন পাইনি। অপারেশনটা সাকসেসফুলি আরজিকরে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার হচ্ছে, এবং ইন্ডিয়াতেও এটা খুব কমনলি হয় না। অপারেশনের পরে সুস্থ আছে এবং ভালো আছে, রিকভার করছে ভালোই। নিজের পোষ্যকে ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কেন হাইকোর্টে যেতে হলো, কার সঙ্গে মামলা? দেখো, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেওধরাইয়ের সঙ্গে এই মামলা, অর্থাৎ পোষ্যর কাস্টাডিকে মামলা দীর্ঘদিনের। এই পোষ্যর একটি রটহুইলার কুকুর, যার নাম হেনরি, সেই রটহুইলার পোষ্যের অন্তত মাসে 10 দিন যাতে পেতে পারেন, নিজের কাছে রাখতে পারেন মহুয়া মৈত্র, সেই জন্য তিনি এর আগে দিল্লির সাকেত কোর্টে মামলা করেছিলেন। কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায় এবং তার আবেদন খারিজ হয়ে যায়, এবং তারপরেই এবার সরাসরি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ তিনি একেবারে 4 আইনজীবী নিয়ে তিনি নিজের পিটিশন ফাইল করেছেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে এক পক্ষের বক্তব্য শুনে সাকেত কোর্ট এই নির্দেশ দিয়েছিল। তার বক্তব্য যে হেনরিকে যদিও তাকে উপহার দিয়েছিলেন তার প্রাক্তন বন্ধু জয়, কিন্তু শুধু কিনে দিলেই একটা পোষ্যের উপর অধিকার জন্মে যায় না। এই পোষ্য হেনরিকে পুরো তার কাছেই পোষ্য হেনরি থাকতে এবং তাকে লালন পালন পুরোটাই করেছেন মহুয়া মৈত্র, কিন্তু তার অধিকারের জায়গাটাও রয়েছে, এবং সেই কারণেই আজ সেই মামলা নিয়ে তিনি এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজকে এই মামলায় তার প্রাক্তন বন্ধু জয়, তিনি নিজেই এই মামলায় শুনানিতে অংশগ্রহণ করেন।